সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শিরোনামগুলো পড়ছি। প্রথমেই প্রথম আলো। কেউ হবেন মুক্তিযোদ্ধা, কেউ সহযোগী। মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা, মহান স্বাধীনতা দিবস আজ। স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। সংস্কৃতির ভুবন আলোকিত করে সঞ্জিদা খাতুনের বিদায়। বিষয়টি আমরা গতকালকে জানতে পেরেছি। দৈনিক ইত্তেফাক। আবারও বলছি, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবস আজ। সমকাল। ইতিহাসই স্বাধীনতার প্রেরণা। যারা বলে ৭১ ও ২৪ সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ প্রতিদিন। সুশাসনই বড় অপ্রাপ্তি, স্বাধীনতার ৫৪ বছর, মহান স্বাধীনতা দিবস আজ। সুযোগ, বহুদলীয় গণতন্ত্র পথ চলা নিশ্চিতের। ডিসেম্বর জুনের মধ্যে সংসদ নির্বাচন। দুঃখিত। যুগান্তরের শিরোনাম পড়ব। লালমনিরহাট বিমানবন্দর চালুর সময়ের দাবি। জাতীয় নিরাপত্তা ভূ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। বণিক বার্তা। পাকিস্তান আমলের স্বৈরতন্ত্রের মডেল অনুসৃত হয়েছে বাংলাদেশেও। ভরকেন্দ্র সামরিক বেসামরিক আমলা। মুক্তিযুদ্ধে ভারতের নিয়ন্ত্রণমূলক ভূমিকায় শুরুতেই জন্ম নেয় অসন্তোষ। দ্য ডেইলি স্টার। ফ্রি ফেয়ার পোলস বিটুইন ডিসেম্বর অ্যান্ড জুন 2026, ভয়েসেস অফ 1971 কোলাবোরেটর্স গেটিং লাউডার। ফখরুল বলেছে কথা। আমরা শিরোনাম পড়ে আসলাম। আপনি জানেন যে আজ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের বাঙালি জাতির জন্য এক শ্রেষ্ঠ অন্যতম দিন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। এই অনুষ্ঠান থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্বাধীনতা দিবস বিষয়ে প্রথমে কথা বলতে চাই। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং সেটি আছে, থাকবে। সমস্ত বাঙালি জাতি দিয়েছে, দিতে হবে, তারা প্রাপ্য। কিন্তু যারা করে দিয়ে গেছে এই দেশ, যার জন্য আমরা বসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা বলছি, ৫৪ বছরে এই দেশ অনেকেই শাসন করেছে, শোষণও করেছে, কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে স্বপ্ন বাঙালি দেখেছিল সেটিকেও পূরণ করতে পারেনি। এই অর্থেই পারেনি যে যেই দল ক্ষমতা এসেছে সেই দল এবং ব্যক্তিকে প্রাধান্য দিতে যে দেশের শৃঙ্খলাকেও ফিরিয়ে আনতে পারেনি। আমি একটু বেশি বললাম, অনেকটা ইমোশন হয়ে গেছি বলে মনে হচ্ছে। আপনার কাছে যেতে চাই। হ্যাঁ, আপনি আসলে ঠিকই বলেছেন। যখন ৭১-এর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই তো শোষণ বঞ্চনার বিরুদ্ধেই এক ধরনের বিস্ফোরণ। কারণ তখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে যে শোষণ বঞ্চনা চালিয়েছিল, আমরা মেজরিটি পিপল হওয়া সত্ত্বেও আমাদের ভাষার অধিকার থেকে শুরু করে আমাদের সরকারি চাকরিতে যে ধরনের অধিকার থাকার কথা, সর্বক্ষেত্রে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল। এই ধরনের এক ধরনের বঞ্চনা বা শোষণের গল্প থেকেই তো ৭১ আসলো এবং তারপর থেকে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম। তখন থেকে তো স্বপ্ন ছিল যে না, আমরা সেই শোষণ বঞ্চনার মধ্যে আর থাকবো না। সেটাই তো আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তো ৭১ হলো। আমরা তো ৭১ থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম। পাওয়ার পরে ৫৪ বছরের গল্পটা আসলে কি, যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ৭১ হলো, সেই আকাঙ্ক্ষা কি পূরণ হলো? আপনি সেখানে দেখুন, ৭১ থেকে ৭৫ একটা টার্ম গেল। তারপরে দীর্ঘ সময় আসলে ক্ষমতার পালাবদল, সেনাবাহিনীর হস্তান্তর। এরপরে ৯১ পর থেকে যদিও রাজনৈতিক দলগুলোর হাতে বাংলাদেশের ক্ষমতা আসলো, কিন্তু আসলেও যে স্পিরিট নিয়ে ৭১ হয়েছিল, সেই স্পিরিট ধারণ করার মতো গণতন্ত্র এবং শোষণ বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত দেওয়ার মতো যে কর্মকাণ্ড কোন রাজনৈতিক দল কি সেটা করেছে? আপনি এখনও পর্যন্ত সেটা হয়নি। যে কারণে আমার কাছে মনে হয় এই ধরনের এক শোষণ বঞ্চনার ইতিহাস থেকে আবার সম্প্রতি আমরা দেখলাম ২৪-এর গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানও তো এক ধরনের সেই বৈষম্যেরই কথা। এত বৈষম্য না হলে মানুষ তো একটি রাজনৈতিক দলের প্রতি এই ধরনের বিস্ফোরণ দেখাবে না, তাই না? মানুষ যে ধরনের বিস্ফোরণ দেখিয়েছে
সেটা কোটা সংস্কার আন্দোলন পর থেকে হোক না কেন, যেভাবে হোক না কেন, এক মানুষের আপনার মানুষ তো ওই 5ই আগস্টের আশপাশের সময়টা তো বিস্ফোরণ দেখিয়েছে। এত বিস্ফোরণ হয় কিভাবে? নিশ্চয়ই সেখানেও সেই খুব ক্ষোভ, শোষণ, বঞ্চনা, বৈষম্যহীনতা এত কিছুই ছিল বলে আপনি যেটি বলছেন, জাতি শুরু থেকে এখন পর্যন্ত প্রতারিত হচ্ছে না? হ্যাঁ, এদেশে এটাই তো প্রতারণার কারণ, যে তাদেরকে যে স্বপ্ন দেখিয়ে একটা স্বপ্ন দেখিয়ে তাদেরকে বলা হয় যে হ্যাঁ আমরা এই স্বপ্নটা দেখাবো, সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসলে কেন তাদের স্বপ্ন দেখানো হয়, জাতি সেই স্বপ্ন বিভোর হয়। কারণ জাতিরও আসলে একসময় শোষণ সইতে সইতে তাদের পিঠ থেকে যায়, তখন তারা চিন্তা করে যে এই পিঠ থেকে অবস্থা থেকে আমরা সামনে কীভাবে আগাবো। তখন যদি কোনো প্ল্যাটফর্ম থেকে ডাক আসে যে আসো আমরা শোষণের বিরুদ্ধে কথা বলি, তারা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পরে কি হয় সেইটা হচ্ছে ঝাঁপিয়ে পড়ার পরে কি প্ল্যাটফর্মটা আসে, তারা কোন ধরনের আসলে যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন, হ্যাঁ সেই ধরনের মানে যে শোষণ থেকে তারা আসলে পরবর্তীতে মুক্তি কি পায়, কেউ পেয়েছে কেউ সেটা এখনো পারেনি। স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী কখনোই না। একটি বয়সের বা একটি লেভেলের ওই সময়কার যারা ছিলেন তাদের এটি চাওয়া ছিল, সেটি পূরণ হয়নি। এর পরবর্তী প্রজন্ম, আপনি বলছিলেন যে 91, 75, 91, এর পরের যারা চেয়েছে স্বাধীনতার স্বাদ, তারাও পারেনি। আমরাও কথা বলে যাচ্ছি যে যদিও স্বাধীনতার এই টেম্পোকে ধরে কিন্তু অনেক রাজনীতি বাংলাদেশে হয়েছে। রাজনৈতিক দলগুলো স্বাধীনতার স্পিডকে তারা ধারণ করে রাজনীতি করেছে, বলেছে ধারণ করছি, কিন্তু সেটাকে বাস্তবায়ন করেনি আসলে, সেটা দেখা যায়। এবং আগামী প্রজন্ম এইভাবে হয়তো হতাশা নিয়ে যাবে, কিন্তু আমরা চাই না এরকম হতাশা। নির্বাচন প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যে বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শেষ সময় চলে আসি, আপনি যদি হ্যাঁ একেবারে যে কথাটা আপনি বলে আসছিলেন, আসলে গতকালকে ঈদ এবং 26শে মার্চকে কেন্দ্র করে ভাষণ দিলেন, সেখানে বললেন যে আবারও বলছি যে 26 ডিসেম্বর নির্বাচন। সেই কথাটা উনি অনেক আগে থেকেই বলছেন, এটার খুব বেশি পার্থক্যের বিষয় না। তবে নতুন যে কথাগুলো, নতুনভাবে যে বিষয়টা আসতে পারে যে উনি এই সময়টার ভিতরে যদি তিনি আইন শৃঙ্খলা এবং অন্যান্য সমস্ত বিষয়গুলো যেগুলো এখন বাংলাদেশে যে ধরনের অনিশ্চয়তা অনিশ্চয়তা কাটিয়ে উঠতে গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এই সময়টাতে তিনি নিশ্চয়ই নির্বাচনের দিকে এগোতে পারবেন। মূল ফ্যাক্টর হওয়া উচিত আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।